গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে। প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন। কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি। আমরা আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে 22 আগস্ট 2022 সালে। সারা দুনিয়া চমকায় ওঠে, কিছু ছবি বাইরে আসে আয়নাঘরের, কিভাবে বন্দীদের রাখা হয়, কারা কারা আছে আমরা জানতে পারি। ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আছেন। ওই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান। উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বেঁচে আছে, ওইখানেই আছে। এইখানে শুধু আটকায় রাখা হইতো না, নির্যাতন চালানো হইতো। আপনি জেলে যান অপরাধ কইরা, কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন, আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন, আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে, আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে, আপনি জেলে বই পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, খেলাধুলা করতে পারেন, গল্প করতে পারেন, অসুস্থ হইলে চিকিৎসা নিতে পারেন, ওইখানে হাসপাতাল আছে, ভালো মন্দ খাইতে পারেন। এখানে কিছুই নাই, কোনো বিচার নাই, শুধু পশুর মতো আটকায় রাখা। আর এটা কোথায়? ক্যান্টনমেন্টের ভেতরে। নেত্র নিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল। এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা, যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না, তাদের এই আয়না ঘরে রাখা হইতো। আমরা জানতাম একটা আয়নাঘর আছে, কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না 700 থেকে 800 এরকম গোপন বন্দিশালা ছিল। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3রা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেইটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে। আপনার কি দরকার স্যার, আপনি বলেন। তারপরে একটা কাজ করা হয়েছিল, জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল, আর্মি চিফ যেন এই চাপ অনুভব করে সেনাপ্রধানের সাথেও দেখা করছিল, কাম হয় নাই। টিএফআই যে আয়নাঘর ছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে। যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে 5টা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল। প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে, তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত। আল্লাহর কি কাম, হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল, পাবলিকে গেল খেইপা। 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে চালানো হইল বুলডোজার, চুরমার করে দেওয়া হইল 32 নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি। আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে। 6 তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন, সেটা বাস্তবায়ন হইল। তাহলে বুঝতে পারছেন 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল। ওয়াকারুজ্জামান পিছায় গেছিল, সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হটতে। এইখানে সামি আলাপ তুলছে আল জাজিরার এক একটা ইউনিট আলাদা আলাদা, তাই আল জাজিরার তানভীর আছে কিন্তু সামির ইউনিটকেও ডাকা হয় নাই। এটা একটা অপরাধ হয়েছে, অন্যায় হয়ে গেছে, মহা অপরাধ হয়েছে। আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই, এটাও অন্যায় হয়েছে। এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান শুভ্রা, রেজনা হাসান। তুলি হইতেছে দুধ ভাত, আল জাজিরার 2জনকে কেন ডাকা হয়নি, এটাই আসলে আসল ইস্যু। আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেররা কি বলতেছে? বলতেছে কেন 6 মাস লাগলো ভিজিট করতে, বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে, বলতেছে না রং কেন নতুন, এটা বলতেছে না এটা নাটক, বলতেছে না। এখন বলেন এটা কোথায়? ক্যান্টনমেন্টে তো। কারা বাধা দিছে ভিজিটে? সেনাপ্রধান তো, তাই না? নেত্র নিউজে বলছে তো। আর জেনারেলরা বাধা দিছে। আলামত নষ্ট করছে ডিজিএফআই। ডিজিএফআই কারা থাকে? সেনা অফিসাররা থাকে, তার আন্ডারেই তো ছিল। তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত? আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ, ঠিক কিনা বলেন?
অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা। কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায়? আদিলুর রহমান আর রেজওয়ানা হাসানের পদত্যাগ। কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ? ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা, এমনকি পদত্যাগ দাবি করা? দুই উপদেষ্টা যদি আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডাইকা থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে। আপনারাই বলেন, আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো, আর একটা সাংবাদিককে, আর একটা সংবাদ মাধ্যমকে, তাহলে আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডাইকা এএফপিকে ডাকা উচিত ছিল না? এই এএফপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই। এএফপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে। তাহলে কার হক বেশি, এএফপির নাকি আল জাজিরা, যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে? ন্যায্য বলে তো একটা বিষয় আছে। তুলিকে না হয় নাই, কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল ভিকটিমকে নেওয়া হবে, ভিকটিমের ফ্যামিলি না। ভিকটিমের ফ্যামিলি না হলে তুলির নাম 1 নম্বরে থাকতো। কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না, তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে স্ট্যাবলিশ করার জন্য। তুলি সম্পর্কে বলি, তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে। সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে। আমার সেই প্রস্তাব এখনো আছে, তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনূসের। তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক। এটা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে করা হোক। তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে, সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি। আমি প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য। তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয়। এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে। সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এটা হাসিনার নির্দেশেই হয়েছে। এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিচ্ছিল বলে জানাইছে জাতিসংঘ। তবে এই রিপোর্টের 7 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, কিন্তু আমি বাংলা করে কইতেছি। কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা। সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে। প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে, তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2024 সালের 20 জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয়, যারা পুলিশ, র্যাব, বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায়। সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়, আমরা ভিডিও দেখছি, যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে। প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের 66% সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে, যা শুধুমাত্র সেনাবাহিনী, র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল। নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার্সিং গুলি, মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে, এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না। ফরেনসিক এবং ব্যালিস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার। আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে, বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে, যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। 5ই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে, তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায়। এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় নেওয়া হয়, যা কার্যত তার শাসনের অবসান ঘটায়। আয়নাঘর আর হাসিনার করা খুনের 66% মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে হওয়ার 2 ঘটনায় সেনা প্রধান পড়ছে চাপে। এখন সেনা প্রধানকে বাঁচাইতে আসছে, স্বামী আসছে বাঁচাইতে। সেনা প্রধান আর ডিজিএফআইয়ের এখন একটা আড়াল দরকার ছিল, যার পিছনে সে লুকাইতে পারে। স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনা প্রধানের দায়কে আড়াল করে দিল। যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়নাঘর আর মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে, সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজওয়ানা হাসানের পদত্যাগের। কারণ আল জাজিরার শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে, 2টা ইউনিটকে কেন ডাকা হয় নাই? এই প্রসঙ্গে আমার একটা মজার একটা কৌতুক মনে পড়লো, স্বামী কিছু মনে করেন না। এক ছোট বাচ্চা শার্ট কিনবি, তো বাপে কইছে বাবা শার্ট কিনবো। তা বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না, তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা। হ্যাঁ কিনতে পারবো। 100 টাকা দিছে, বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ, বুঝছাও, তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা। তো বলছে আচ্ছা ঠিক আছে বলবো। দোকানে গেছে, শার্ট পছন্দ হয়েছে, দাম চাইছে, কত দাম? বলছে 100 টাকা দাম। তো বলছে 50 টাকায় দেবেন? তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি 50 টাকাই দাও। বলছে 25 টাকায় দেবেন? বলছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি 25 টাকাই দাও। 12.5 টাকায় দেবেন?
তখন বলছো বাবা তোমার পয়সা দিতে হবে না, তুমি এমনি এমনি নিয়ে যাও। সো তাহলে আমাকে 2টা শার্ট দিতে হবে, মানে এমনি এমনি দিলেও 2টা শার্ট দিতে হবে। এই হইতেছে সামির আবদার। আল জাজিরার 2 জনকে নিতে হবে, একজনকে ডাকলে হবে না। আপনার অ্যাক্টিভিজমের একটা গুরুত্ব আছে, আপনি একটা কিছু বললে দেশের মানুষ গুরুত্ব দেয়, তাই এই শক্তিকে আপনার দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে। আপনি দুম কইরা ইজাজের নিয়োগের বিরুদ্ধে লিখে দিলেন। আমি কিন্তু এই পজিশনের জন্য, এই ডিসিসির প্রশাসক পজিশনের জন্য আপনার কাছে একটা রিকমেন্ডেশন চাইছিলাম, আপনি দিছিলেন না একজন, কি মনে আছে নিশ্চয়ই, কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না। এটারে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এজাজ ভালো ছেলে, দক্ষ আর উদ্যমী ছেলে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে, একজন সলিড ছেলে, ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন, ও কাজ করার উৎসাহ পাবে, ওর মনটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে। বিশ্বাস করেন, এজাজের জায়গায় যদি আমি হইতাম না, আমি জয়েনই করতাম না। শুভ্রভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটের মধ্যে পদত্যাগ করে দিতাম। দুর্বল করলাম না তোর উপদেষ্টাগিরি। সত্যি করে বলেন তো, এজাজকে কি আপনি চিনেন যে সে কি কি করে? প্রফেসর ইউনূসের সরকারের অনেক দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, কিন্তু এটা তো আপনার শত্রু সরকার না। আমাদের সরকারের সমালোচনা করতে হবে, আমি মানা করতেছি না, কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায়, সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায়। 5ই ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে, যেন আমরা ফ্যাসিবাদের অবশেষকে আরো বেশি দূর করতে পারি। প্রফেসর ইউনূসের সরকারের অদক্ষতা আছে, কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। আমি সবাইকে আহ্বান জানাবো, সরকারকে শক্তি যোগান, সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। অনেক সমস্যা আছে আমাদের সামনে। পরিশেষে ভলকার তুর্কের কথায় আসি। উনি বলছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না। ইংরেজি যেহেতু কইছেন, ঠিকই কইছেন তাইলে। তবে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না, ওইটা একটা মাফিয়া সংগঠন। ওরে আমরা নিষিদ্ধ করব না, আর না অবশ্যই না, আমরা নিষিদ্ধ করার লোকই না, আমরা অত খারাপ লোক না। ওরে আমরা নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।